Okay, recording. Yes. Okay, let's begin then. Initially, I'm like a simple casting query. Apparently, very simple casting. It's a square, 10 centimeter square. 10 centimeter square mean for a sub 10 centimeter. So, মনে হতে পারে very simple casting. কিন্তু একটা particular square casting করা without defect is very, very difficult. কেন difficult আমরা আস্তে আস্তে রিয়ালাইজ করবো। ওকে, সো ফিডিং ডিজাইন করার শুরুতেই আমাদের প্রথম যে কাজটা দরকার সেটা হলো এটার ভলিউম ক্যালকুলেট করা এবং এটার মডুলাস ক্যালকুলেট করা। আমরা যখন গেটিং ডিজাইন করেছি, গেটিং ডিজাইন করার সময় আমাদের বলেছি যে আমাদের প্রথম ক্লাসটাই হলো পোরিং রেট ক্যালকুলেট করা, অর্থাৎ কেজি পার সেকেন্ড। এখানে ঠিক একইভাবে আমাদের কাস্টিং এর নেসেসারি ক্যালকুলেশন গুলো সেরে ফেলা দরকার। সো ভলিউম অফ কাস্টিং 10 সেন্টিমিটার স্কোয়ার যেহেতু, সো এটা 1000 সেন্টিমিটার কিউব আসতো। এবং মডুলাস অফ কাস্টিং, মডুলাস মানে হলো ভি বাই এ রেশিও। এবং আমরা তোমাদের অলরেডি লেকচারের মধ্যে একটা টেবিল দেখেছিলাম, সেখানে স্ট্যান্ডার্ড কিছু শেপের মডুলাস আমরা দেখেছিলাম। তো এই ধরনের স্কোয়ারের জন্য মডুলাস যেটা, সেটা হলো L/6, অর্থাৎ ডাইমেনশন বাই 6। তোমরা এটা নিজেরাও বের করতে পারবে। ভলিউম যেটা আসে সেটা হলো A/A/A, সো A কিউব আসে আর নিচে আসে 6A স্কোয়ার। So basically আসে L/6 আসে বা A/6 আসে। So L 10 সেন্টিমিটার বাই 6 হলে 1.67 সেন্টিমিটার এটা আসলো। আর উল্টা জিনিসটা আমাদের দরকার একটু পরে লাগবে, সেজন্য A/V রেশিওটাও ক্যালকুলেট করে ফেললাম। উল্টা আসবে 0.6 সেন্টিমিটার। তো ওকে, নেসেসারি ক্যালকুলেশন হয়ে গেল। আমরা এখন অ্যাসিউম করছি আমরা একটা ফিডার যেটা দিব, আমরা বলেছিলাম ফিডারের শেপ চিন্তা করতে গেলে পরে আমরা প্র্যাকটিক্যালি যেটা করি সেটা হলো একটা সিলিন্ড্রিক্যাল ফিডার ইউজ করি। এবং সিলিন্ড্রিক্যাল ফিডারের ডাইমেনশনের H/D রেশিও 0.5 থেকে শুরু করে 1.5 পর্যন্ত হতে পারে। তো আমরা এখানে বইয়ের গ্রাফগুলো যেহেতু ইউজ করছি, সেখানে H/D = 1 ধরেছে। তো আমরা H/D = 1 হিসাব করে আমরা ক্যালকুলেট করবো। সো H/D যদি 1 হয়, সেই সমস্ত সিলিন্ড্রিক্যাল ফিডারের মডুলাস যেটা আসে সেটা হলো D/6। এবং উল্টা যদি করি তাহলে A/V রেশিও অফ ফিডার আসে হলো 6/D। সো ঠিক আছে, এটার ইনিশিয়াল হিসাবপত্র শেষ হয়ে গেল। ফিডার কি ধরনের দিচ্ছি, আমরা ফিডার অন টপে দিচ্ছি, সেটা এখানে অ্যাকশন করছি। সো ফার্স্ট মেথড যেটা আমরা আলাপ করেছিলাম সেটা হলো কেইনস মেথড। এবং এই কেইনস মেথডে আমরা থিওরিটিক্যাল রিভিউতে বলেছিলাম যে এটা ট্রায়াল এন্ড এরর লাগে। কেন লাগে সেটা আমরা এখানে যদি দেখি, তো এটা গ্রাফের মধ্যে নিচে আছে ফ্রিজিং রেশিও আর উপরে আছে হলো রাইজার ভলিউম বাই কাস্টিং ভলিউম। এই পার্টিকুলারলি এটা স্টিলের জন্য। আমরা এখানে কোনো ম্যাটেরিয়াল সম্বন্ধে কোনো আইডিয়া দেইনি, জাস্ট ভলিউমটা ক্যালকুলেট করার জন্য আমরা জাস্ট এই গ্রাফটাই কনসিডার করি ফর এক্সাম্পল। So we have to first calculate the freezing ratio, and freezing ratio calculate করতে গেলে পরে আমাদের লাগে হলো সারফেস এরিয়া বাই ভলিউম, তার মানে A/V রেশিও অফ কাস্টিং। A/V রেশিও অফ কাস্টিং 0.6 আমরা ক্যালকুলেট করেছি। সারফেস এরিয়া বাই ভলিউম মানে A/V যেটা 6/D। এখন D আমরা জানি না, সো ফ্রিজিং রেশিও আমরা এখানে ক্যালকুলেট করতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা বলছি ট্রায়াল এন্ড এরর লাগে। সো আমরা ফর দ্য টাইম বিং লেট আস কনসিডার 1.5। ঠিক আছে, এখানে আমরা থিওরিতে বলেছিলাম যে এটা 1.1 এর যদি নিচে হয়ে যায় তাহলে পরে আমাদের এটা ইনফাইনাইট হয়ে যায়। ঠিক আছে, সো রাইজার ভলিউম হিউজ রাইজার ভলিউম লাগে। তো আমরা এখানে জাস্ট একটা টিপিক্যাল একটা ভ্যালু 1.5 নিলাম, লেটস সে। সো ফ্রিজিং রেশিও 1.5, তাহলে এখান থেকে V/A রেশিও আসে হলো 0.3। তো V/A রেশিও যদি 0.3 হয়, সরি ভলিউম অফ ফিডার বাই ভলিউম অফ কাস্টিং 0.3 যদি হয়, ভলিউম অফ কাস্টিং আমরা দেখেছি 1000, সো ভলিউম অফ ফিডার আসবে 300 সেন্টিমিটার কিউব। ওকে, ভলিউম অফ ফিডার 300 সেন্টিমিটার কিউব। এখন আমাদের এই রেশিওটা যদি ধরি, ফ্রিজিং রেশিও ইজ ইকুয়াল টু A/V অফ কাস্টিং, A/V অফ রাইজার। সো A/V অফ কাস্টিং 0.3, A/V অফ ফিডার হলো 6/D। তো এই ফর্মুলার দিকে যদি হিসাব করি তাহলে D আসে হলো 15, যেহেতু রেশিও 1, সো H ও 15 আসে এবং ভলিউম অফ ফিডার আসে 2650।
ঠিক আছে? সো খেয়াল করে দেখো তাহলে আমাদের ইনিশিয়ালি যে ফিডারটা আমরা জাস্ট এই রেশিওর জন্য ক্যালকুলেট করেছি, সেখান থেকে অ্যাকচুয়ালি যে ফিডার ডাইমেনশন যেটা আসে, সেই ফিডার ডাইমেনশনটা আমরা যেটা ইউজ করছি h/d = 1 ধরে, সেই ডাইমেনশন অনুযায়ী যদি হিসাব করি তাহলে তার ভলিউম হলো 2650। অ্যাকচুয়ালি যেটা মানে এখান থেকে যেটা অ্যালাউ করছে সেটা হলো 300, কিন্তু আমরা যে রেশিওটা যেটা নিয়েছি সেখান থেকে আলটিমেটলি একটা হিউজ সাইজের ভলিউম অফ ফিডার লাগে। সো উই হ্যাভ টু চেঞ্জ দ্য রেশিও, এবং রেশিও চেঞ্জ করে দুইটার কাছাকাছি, এখানে VF = 300 যেটা পেলাম, এখানে V যেটা আসে সেটার কাছাকাছি করতে হবে। সো আলটিমেটলি আমাদেরকে আরো বাদিকে যেতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা বলছি কেইনসের মেথড একটা ট্রায়াল এন্ড এরর মেথড, খুব একটা হেল্পফুল না ইন প্র্যাকটিক্যাল ডিজাইন অফ ফিডার। Let us consider our next case, Bishop's method. স্যার Yes. কেইনসের মেথডে তো স্যার স্যার আমাদের আমাদের এই ফ্র্যাকশনটার ইকুয়েশন দেওয়া আছে x = 0.12 - y, মানে এই ইকুয়েশনটা দেওয়া আছে। তো স্যার আমরা ফ্রিজিং রেশিওটাকে আমরা তো স্যার স্যার ভলিউমের রেসপেক্টে ক্যালকুলেট, সরি, আমরা আননোন ডায়ামিটার রেসপেক্টে ক্যালকুলেট করতে পারি, আবার রাইজার ভলিউম, কাস্টিং ভলিউম সেটাকেও তো স্যার আমরা আমরা ডায়ামিটার রেসপেক্টে ক্যালকুলেট করতে পারি। তারপরে এই দুটোকে একসাথে করলে তো ধরুন একটা সেকেন্ড বা থার্ড অর্ডার অর্ডার পলিনোমিয়াল এলো, ওটা সলভ করে আমরা এক স্টেপেই কাজ সারতে পারি না? তোমার এখানে জাস্ট একটা সিম্পলিস্টিক ভিউতে আমরা দেখেছি যে এই যে তুমি এক্স এর ভ্যালু ইকুয়েশন যেটা বললা, এই ইকুয়েশনটাই বেসিক্যালি এই ইকুয়েশন, এবং এই এক্স হলো এইটা এবং ওয়াই হলো এই ভ্যালুটা। তো আমরা এখানে দেখাতে চেয়েছি যে অ্যাপারেন্টলি যদিও কেইনসের মেথড ভেরি সিম্পল, কিন্তু ঠিকই বলছো তুমি, এখানে ফর্মুলা দিয়ে করতে, মানে ইকুয়েশন কি বলে এটা, প্রোগ্রামিং দিয়ে করতে পারো। এবং প্রোগ্রামিং যখন করবার, প্রোগ্রামিং এর মধ্যে তোমাকে এখানে আইটারেশন আনতে হবে, এবং এই আইটারেশনটা এই ট্রায়াল এন্ড এররের কথা বলেছি, যেখানে তোমার একবারে তুমি এটা করতে পারবে না, এটা করলা হলো না, আবার এফআর রেশিও চেঞ্জ করতে হবে। সো দুইটা কাছাকাছি ভ্যালু একটা আনার জন্য এই তোমাকে ট্রায়াল এন্ড এরর। আমি স্যার প্রোগ্রামিং এর কথা বলছি না, যেমন ধরুন যে সারফেস এরিয়া বাই ভলিউম অফ কাস্টিং, এর তো আমি জানি, আবার সারফেস এরিয়া বা ভলিউম অফ রাইজার এরা তো হচ্ছে 6/d। তাহলে স্যার এক্স এর জায়গায় ধরুন আমি আমি 6/d বসিয়ে দিলাম, আর আর ওয়াই হচ্ছে রাইজার ভলিউম ডিভাইডেড বাই কাস্টিং ভলিউম। সেখানে সেখানে আমরা আমরা বসিয়ে দিলাম যে হচ্ছে বুঝতে পারছি কি বলছো। ইয়েস, ইউ ক্যান ট্রাই দ্যাট, ইউ ক্যান ট্রাই দ্যাট। এখানে আমি যে সরাসরি এখানে ভ্যালু না বসিয়ে তুমি রেশিওর মধ্যে এই ডিটা বসিয়ে নিয়ে তারপরে ডি চেঞ্জ করতে চাচ্ছ, তাই তো নাকি? জি স্যার, ইকুয়েশনে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু ডি এর রেসপেক্ট করে তারপর ওই ইকুয়েশনকে শুধু ডি এর জন্য সলভ করতে হ্যাঁ, চাইছি। বুঝতে পারছি বুঝতে পারছি। করে দেখো, আমি জাস্ট তোমাকে এটার সাথে ওইটা কম্পারিজন করার জন্য একটা টিপিক্যাল একটা ভ্যালু দিয়ে করার চেষ্টা করেছি। আলটিমেটলি বাদিকে যাবে, সেই বাদিকে কেন যাবে সেটা আমরা মানে সিকোয়েন্সিয়ালি এখানে দেখানোর চেষ্টা করছি। এবং এইটা দিয়ে ওকে স্যার, আমি করে দেখবো পরে। এই পার্টিকুলার প্রবলেমটা যে এই কেইনস মেথডে তুমি সলভ করতে পারবে না, কারণ তোমার রেশিও এদিকে চলে যেতে হবে, তখন আলটিমেটলি এখানে ইনফিনিটি চলে আসবে। ঠিক আছে, আমরা দেখাচ্ছি কেন কেন আসতেছে। তো এখানেও সেই এক্স্যাক্টলি সেম মেথডে আছে, শুধু এখানে নিচে চেঞ্জ হয়েছে শেপ ফ্যাক্টর। তো আমরা যদি শেপ ফ্যাক্টরটা ক্যালকুলেট করি আমাদের কাস্টিংয়ের জন্য, L+W/T, তো এটা আসে 2 সেন্টিমিটার, এবং এই 2 সেন্টিমিটার এখানে ক্যালকুলেট করব, কোথায় আছে 2 সেন্টিমিটার। সো দিস ইজ 2। তো এই 2টা যদি আমি উপর দিকে এক্সট্রাপোলেট করি, এটা রাইজার এবং ফিডার এবং কাস্টিং এর রেশিওটা 1, যেমন ইকুয়াল সাইজ ফিডার যদি হয়, তাহলে পরেও আমাদের আলটিমেটলি যদি পয়েন্টসটা এখানে চলে আসে, সো আমরা ডিফেক্টিভ জোনে থাকি। সো ডিফেক্টিভ জোন যদি ক্রস করতে হয় তাহলে এই লাইনটা ওদিকে চলে যাবে, আলটিমেটলি আমরা এই সমস্ত জায়গায় চলে যেতে হবে। সো এগেইন আমাদের এখানে ফিডারের যে ভলিউমটা, কাস্টিং এর ভলিউমের রেশিও যেটা আসছে সেটা একের চেয়ে অনেক বড় আসে। তো এগেইন এই গ্রাফ যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফর বিশপ মেথডস, এই মেথডটা দিয়ে আমরা এটা সলভ করতে পারি না। থার্ড যে মেথড যেটা আছে সেটা হলো মডুলাস মেথড, এটা হলো উইদাউট জাংশন ইফেক্ট। এখানে গ্রাফ যেটা আমরা দেখেছিলাম সেটা জাংশন ইফেক্ট ছাড়া ছিল, এবং এখানে 1.2 মডুলাস অফ ফিডার ইজ ইকুয়াল টু 1.2 মডুলাস অফ কাস্টিং, এই ফর্মুলা দিয়ে এই গ্রাফটা প্লট করা হয়েছে।
তো আমাদের এখানে শেপ ফ্যাক্টরটা সরি এখানে L/T রেশিও যদি হিসাব করি আমাদের কাস্টিং এর জন্য 1। তো 1 কাস্টিং এর জন্য ভলিউম অফ ফিডার 90% এর উপরে চলে আসে। সো according to this diagram আমাদের ভলিউম অফ ফিডার হেড is roughly about 90% of the casting. আর থিওরিটিক্যালি যদি ক্যালকুলেট করি আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেটের জন্য এখানে this is our actual formula, modulus of feeder should be equal to 1.2 twice modulus of casting. এটা কোথেকে আসছে সেটা হলো আমাদের বলা হয়েছিল যে কাস্টিং শুড ফ্রিজ লেটার দ্যান দা ফিডার শুড ফ্রিজ লেটার দ্যান দা কাস্টিং, সেখান থেকে এটা এসেছে। সো এখানেও যদি আমরা মডুলাস অফ ফিডার ছিল d/cx, মডুলাস অফ কাস্টিং আমরা পেয়েছিল 1.67 এবং সেখান থেকে আমরা পাই d is equal to 12, so 12 centimeter about is also equal to 12 centimeter এবং ভলিউম অফ ফিডার আসে according to this formula 1363। তো আমাদের ভলিউম অফ কাস্টিং ছিল মনে আছে 1000, সো রাফলি ইজ ইকুয়াল টু 1.3, সো 30% এক্সট্রা লাগে এখানে। তো এটা আরো উপরে দিতে হয় থিওরিটিক্যালি যদি একটা সাউন্ড কাস্টিং করতে হয়। সো দিস ইজ অ্যাবাউট উইদাউট জাংশন ইফেক্ট। এখন জাংশন ইফেক্ট যদি আমরা কনসিডার করি তাহলে ফর্মুলা বিকামস মোর ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? কারণ আমাদের যদি একটা টি জাংশন করি তার মানে আমাদের যে টিউব শেপের কাস্টিং আছে তার উপরে যদি আমরা ফিডারটা বসাই ফর্মস টি জাংশন, এবং সে সমস্ত ক্ষেত্রে আমাদের ফর্মুলা হলো মডুলাস অফ ফিডার ইকুয়াল টু টুয়াইস অফ মডুলাস অফ কাস্টিং। এবং সেই সমস্ত ক্ষেত্রে আমাদের ডাইমেনশন আসে 20 সেন্টিমিটার, আমাদের কাস্টিং এর সাইজ হলো 10 সেন্টিমিটার, আমাদের ফিডার লাগে হলো 20 সেন্টিমিটার ফিডার, এবং ভলিউম লাগে 6320 ফর টি জাংশন। তার মানে 1000 সিসি কাস্টিং এর জন্য ভলিউম লাগতেছে 6000। অন দ্য আদার হ্যান্ড যদি এল জাংশন করি তাহলে এটা আসে হলো 1.33, এবং সেইভাবে যদি হিসাব করি তাহলে ডায়ামিটার লাগে 13 সেন্টিমিটার, ইভেন দেন ইটস বিগার দেন দ্য কাস্টিং, এবং ভলিউম লাগে 1800। সো এখানেও রাফলি ডাবল ভলিউম অফ ফিডার লাগে কাস্টিং এর ভলিউমের তুলনায়। সো আমি আগেই যেটা বলেছি যে কনক্লুশন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে টিউব শেপের কাস্টিংটা আসলে ভেরি কমপ্লেক্স, বিকজ অফ শেপ আমরা ফিডার যদি উপরে বসাই তাহলে জাংশন ইফেক্টটা সিভিয়ার হয়ে যায়, এবং সেই সমস্ত ক্ষেত্রে হটস্পটটা যদি আমি ফিডারের উপরে বসাতে চাই তাহলে ফিডার একটা হিউজ সাইজের একটা ফিডার লাগে, এবং এই হিউজ সাইজের ফিডারের জন্য নাম্বার 1 জায়গা নাই, কারণ এখানে মাত্র 10 সেন্টিমিটার কাস্টিং, সেখানে বসাইতে হবে 20 সেন্টিমিটার, এবং সেই সমস্ত ক্ষেত্রেই ফিডারের নেক বিকাম সো ইম্পর্টেন্ট, কারণ তোমাকে নাম্বার 1 কাস্টিং থেকে ফিডারটা কেটে ফেলে দিতে হবে, নাম্বার 2 বসাইতে হবে। তো এই জন্য আমরা ওই যেটা বলছিলাম ওয়াশবার্ন কোর যেটা বসাই, যে একটা যদি থিন একটা কোর বসাই তাহলে পরে এটা সেপারেশন বিকামস ভেরি ইজি। এট দ্য সেম টাইম আমরা এটার বেস যদি হেমিস্ফেরিক্যাল করি তাহলে পরেও কাস্টিং এর বেসের মধ্যে বসানো, কাস্টিং এর টপে বসানো সম্ভব। তো এই সমস্ত শেপ ডিজাইন গুলো তখন ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায়। সেটা হলো 1 নম্বর পয়েন্টস এখানে আসতেছে কনক্লুশনের মধ্যে। আরেকটা কনক্লুশন হলো যে আমরা যেটা বলি যে ইউ শুড নেভার প্লেস এ ফিডার অন টপ অফ এ কাস্টিং। এইখানে দুইটা এক্সাম্পল থেকে আমরা দেখাতে চেষ্টা করেছি যে টি জাংশন যদি করি তাহলে পরে যে ভলিউম অফ কাস্টিং লাগে, ভলিউম অফ ফিডার লাগে, সেটা ওয়ে হায়ার দ্যান দ্য ভলিউম অফ কাস্টিং ফিডার যেটা আমরা এল জাংশন করি। সেই জন্য অ্যাজ ফার অ্যাজ পসিবল যতটা পারা যায় ফিডার যদি বসাতে হয় তাহলে পরে এল জাংশন করা বা সাইডে এক্সটেনশন হিসেবে ব্যবস্থা করা, তাহলে পরে ফিডারের ভলিউমটা রিডিউস করা যায়। এবং আমরা যে এখানে বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমরা কোনো ধরনের এক্সোথার্মিক স্লিভস বা উপর এক্সোথার্মিক ম্যাটেরিয়াল এগুলো কিছু ইউজ করিনি। এগুলো যদি ইউজ করি তাহলে পরে অবভিয়াসলি এটার মধ্যে ফিডারের সাইজটা আরো ছোট হয়ে যাবে। ওকে, এটা গেল একটা টিপিক্যাল এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল এখানে আমরা দেখানোর চেষ্টা করব, এটা আমরা করে দেখাবো যে যদি আলটিমেটলি এমন ধরনের কাস্টিং আছে যেটা কোনো টপে বসানো ছাড়া কোনো গতি নেই, তাহলে টপে বসাইতে হবে। আরেকটা হলো যে আমরা বলেছি যে হরাইজন্টাল সাইডে কাস্টিংটা অনেক বড়, ফর এক্সাম্পল একটা প্লেট কাস্টিং করি,
সো এখানে আমরা একটা প্লেট কাস্টিং এর ডিজাইন প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখাবো কি করে ফিডারের সাইজ, ফিডার নাম্বার অফ ফিডারের ভলিউম ক্যালকুলেট করে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সো লেটস ডু দিস। তো আমাদের আজকে কাজ যেটা সেটা হলো একটা সিম্পল একটা প্লেট কাস্টিং করব। সো প্লেটটার ডাইমেনশন যদি আঁকি, এই ধরনের একটা প্লেট, ওকে। সো এটা ডাইমেনশন হলো সেন্টিমিটারে যদি বলি, দিস ইজ 100 সেন্টিমিটার, এটা হলো 2 সেন্টিমিটার এবং এটা হলো 20 সেন্টিমিটার। তো এই ধরনের একটা প্লেট কাস্টিং করব এবং তাহলে পরে ম্যাটেরিয়াল আমরা কনসিডার করতে পারি, লেটস সে দিস ইজ অ্যালুমিনিয়াম। সো নেসেসারি ভ্যালু এগুলো দিয়ে দেই। সো অ্যালুমিনিয়াম কাস্টিং, তাহলে তার ডেনসিটি লাগবে হলো 2.7 হলো গ্রাম পার সিসি এবং পোরিং টেম্পারেচার যদি গ্রিন সান সিস্টেম এবং পোরিং টেম্পারেচার দেওয়া আছে 700। সো দিস আর দ্য টিপিক্যাল ডিজাইন প্যারামিটার্স যেগুলো নরমালি দিতে হয়। সো এখন আমাদের ডিজাইন ক্যালকুলেট করতে গেলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো ভলিউম অফ কাস্টিং। সো ভলিউম অফ কাস্টিং এখানে আসে হলো 100 multiplied by 20 multiplied by 2, so 4000 সেন্টিমিটার কিউব। এবং এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হলো আমরা যদি এটার মডুলাস অফ কাস্টিং বের করে রাখি, সো থিন প্লেট যদি হয় তাহলে তার ফর্মুলা হলো T/2। এখানে আসে হলো T হলো 2 সেন্টিমিটার বাই 2, সো ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। সো এই হলো আমাদের ইনিশিয়াল রিকোয়ারমেন্ট। সো নাও লেট আস কনসিডার আমরা ফিডার যেটা দিব সেটা হলো সিলিন্ড্রিক্যাল ফিডার। সিলিন্ড্রিক্যাল ফিডার অন টপ, এছাড়া এটার আর কোনো উপায় নেই, যেহেতু এটা প্লেট কাস্টিং উপরে দিতেই হবে। সাইডে কেন দেওয়া যাবে না, এল শেপে কেন দেওয়া যাবে না, জাস্ট একটু পরে এইটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো এই ধরনের যদি হয় এবং আমরা যে সিলিন্ড্রিক্যাল ফিডারটা ইউজ করবো তার H/D রেশিও ইজ ইকুয়াল টু আমরা দেবো 1.5 টাইমস, বিকজ দিস ইজ দ্য মোস্ট কমন H/D ক্যালকুলেট করা হয়। সো এখন আমাদের রিকোয়ারমেন্ট যেটা ডিজাইন করার জন্য ফিডার সাইজ যদি ক্যালকুলেট করি, আমাদের প্রথম কাজ হলো জাংশন ক্রাইটেরিয়া। এবং যেহেতু এখানে আমরা টি জাংশন ফর্ম করছে, তাহলে পরে ফর টি জাংশন আমাদের ফর্মুলা আসতেছে হলো মডুলাস অফ ফিডার would be equal to twice modulus of casting. So এখানে আসতেছে modulus of casting ছিল 1, so it will be 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার যদি হয়, সিলিন্ড্রিক্যাল ফিডার অফ H/D রেশিও, তার এটার মডুলাস আছে দুইটা, একটা হলো 3D/16 আরেকটা হলো 3D/14। ওকে, এই দুইটা কখন আসে? এইটার ভ্যালু হলো যখন both of the feeder surface of the feeder is pulled directly from the with the liquid। তার মানে ফিডারটার পুরা এরিয়াটা, পুরা সারফেসটা লিকুইডের সাথে অ্যাটাচড আছে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা এল শেপের ফিডার দিতাম, তাহলে পরে এই ফিডারের পুরা সারফেসটা, তার মানে এই সাইজটা এবং টপ এবং বটম পুরাটাই লিকুইডের মধ্যে কভার করা থাকতো। তো সব জায়গা থেকে কুলিং হতো এবং সেই সমস্ত ক্ষেত্রে ফর্মুলা হলো এটা। আর যদি আমরা টপে বসাই, এ ধরনের একটা ফিডার যদি বসাই, তাহলে পরে এই ফিডারের এই সাইডটা লিকুইডের সাথে লাগানো নাই, কারণ এটা কাস্টিং এর সাথে লাগানো আছে। সো এটা ডাইরেক্টলি কুল হবে না। সো ডাইরেক্টলি, তার মানে যদি বেজ আনকুলড হয়, দিস ইজ ফর বেজ আনকুলড।
বেজ আনকুল বলতে মিন করা আছে ডাইরেক্টলি কুল। সো এই ধরনের ফর্মুলা হলে তাহলে এটা ইউজ করতে হবে। তাহলে আমাদের কেসে সেকেন্ড ওয়ান, সো আমরা মডুলাসে ফিডার আসতেছে 3D/14, সো 3D/14 ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এবং সেক্ষেত্রে ডি আসে হলো 9.33 সেন্টিমিটার, এবং এইচ আসে হলো 1.5 দিয়ে গুণ করলে পরে 1.5 টাইমস 9.33, এবং সেখানে আসে হলো 14 সেন্টিমিটার। তাহলে ভলিউম অফ ফিডার যেটা আসতেছে এখান থেকে এটা হলো পাই ডি স্কোয়ার এইচ বাই 4, এবং সেটা করলে পরে আসে 957 সেন্টিমিটার কিউব। সো জাংশন ইফেক্ট থেকে, জাংশন ক্রাইটেরিয়া থেকে আমাদের ভলিউম পেলাম হলো 957 সেন্টিমিটার কিউব। ওকে, এখন ফিডার কয়টা লাগবে? আমরা কি একটা সেন্টারে একটা ফিডার দিয়ে পার পাবো, নাকি আমাদের অনেকগুলো ফিডার লাগবে? সো এখানেই আমাদের চলে আসতেছে হলো ডিস্টেন্স অফ ফিডার, ফিডিং ডিস্টেন্স। সো ফিডিং ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করে, আমাদের কতগুলো ছবি আমরা দেখেছিলাম, মনে আছে যে কয়েক রকমের আছে। একটা হলো এই ধরনের যদি একটা কাস্টিং হয় এবং মাঝখানে যদি একটা ফিডার বসাই, তাহলে বোথ এন্ড ইফেক্ট যদি থাকে, তাহলে পর আমরা পেয়েছিলাম ফিডিং ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, এখানে আসবে হলো ডায়ামিটার, এখানে আসবে হলো 4.5t, এখানে আসবে 4.5t। 4.5t কিভাবে আসলো? কারণ এন্ড ডিফেক্টের জন্য আসবে আড়াই, 2.5, আর এটার জন্য আসবে 2, সো 4.5 টাইমস টেম্পারেচার। সো ফিডিং ডিস্টেন্স বেসিক্যালি আসতেছে d প্লাস 90। সো আমাদের এখানে d আমরা একটু আগে ক্যালকুলেট করেছি, সেটা হলো 9.33 প্লাস 9, থিকনেস হলো এখানে ছিল 2 সেন্টিমিটার, সো 2 সেন্টিমিটার যদি হিসাব করি, তাহলে আমাদের এখানে ফিডার ডিস্টেন্স কত আসে? 27.33 সেন্টিমিটার। তার মানে একটা ফিডার 27.33 সেন্টিমিটার পর্যন্ত ওভারঅল সে কভার করতে পারে। তার মানে তার এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত 27.33, যদি এন্ড ডিফেক্ট পাওয়া যায়, বোথ এন্ড ডিফেক্ট পাওয়া যায়। যদি বোথ এন্ড ডিফেক্ট না পাওয়া যায়, ফর এক্সাম্পল শুধু একটা এন্ড ডিফেক্ট পাওয়া যায়, তার মানে কাস্টিংটা অনেক বড় এবং এখানে এটা অনেক বড় পর্যন্ত আছে। সো একটা ফিডার যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে FD হয় হলো ডায়ামিটার, এই পাশে আসে 4.5t, এই পাশে আসে টোয়াইস টি, সো 6.5t। এবং এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, তাহলে পরে ভ্যালু আসে 22.33। সো আমরা যদি এটাকে লেটস সে এটা যদি 1 নম্বর বলি, সো দিস ইজ নাম্বার 1, টাইপ 1, এটা হলো টাইপ 2 যদি হিসাব করি। আরেকটা ফিডার আসতে পারে, সেটা হলো কোনো এন্ড ডিফেক্ট নাই, তার মানে কাস্টিংটা অনেক লম্বা, সো এখানেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, আমরা জাস্ট একটা ফিডার বসিয়েছি, এবং এই সমস্ত ক্ষেত্রে ফিডার আসবে, ডিসটেন্স আসবে ডায়ামিটার, এখানে 2 আসবে, এখানে 2 আসবে, সো 4t। তো এটা যদি হিসাব করি, তাহলে পরে আমাদের এর ভ্যালু আসে হলো 17.33 সেন্টিমিটার। ওকে, তো আমাদের যে কাস্টিং যেটা আছে, তো আমাদের কাস্টিংটা সরি এরকম একটা কাস্টিং প্লেট টপ ভিউ যদি দেখি, সেন্টার লাইনটা যদি আমি এখানে দেওয়ার চেষ্টা করি, সো দিস ইজ দ্য সেন্টার। এখন এখানে যে আমরা ফিডার গুলো প্লেস করব, মনে করি প্রথম ফিডারটা আমরা এখানে বসালাম, আরেকটা ফিডার এখানে বসালাম, লেটস সে, তাহলে পরে এই ফিডার গুলো কোন টাইপের পাওয়া গেল? এটা যদি টাইপ 3 যদি ধরি, ক্যান ইউ সে হুইচ টাইপ অফ ফিডার এটা? 1, 2, 3 এর মধ্যে স্যার টাইপ 2। টাইপ 2, অবভিয়াসলি টাইপ 2, কারণ আমরা এখানে শুধু একটা এন্ড ইফেক্ট পাবো, এখানেও একটা এন্ড ইফেক্ট পাবো।
তো এই দুইটা ফিডারের জন্য টাইপ 2 যেহেতু হচ্ছে, তাহলে এই দুইটা ফিডার কতটুকু ডিসটেন্স কভার করছে, সেটা হলো 22.33 মাল্টিপ্লাইড বাই 2। ঠিক আছে, সো এফ ডি এটা যদি 1 ধরি, তাহলে পরে এটার ভ্যালু আসতেছে 44.66। কোন দিকে? এক্স ডিরেকশন। ঠিক আছে, সো এটা যদি ডিরেকশন গুলো আমরা উল্লেখ করি, এটা যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, সো আমাদের টোটাল কাস্টিং কত ছিল? এটা ছিল 100 সেন্টিমিটার, আর এটা ছিল 20 সেন্টিমিটার। থিকনেস ছিল 20, থিকনেসটার কথা বাদ দিচ্ছি এখানে। তার মানে দেখো, এক্স ডিরেকশনে আমাদের দুইটা ফিডার যদি বসাই, তাহলে দুইটা ফিডার মাত্র 44.66 সেন্টিমিটার কভার করে। আমাদের কাস্টিং এর লেন্থ ছিল 100 সেন্টিমিটার। সো বেসিক্যালি দুইটা ফিডার দিয়ে আমাদের পুরো কাস্টিংটা কভার হবে না এক্স ডিরেকশনে। হোয়াট অ্যাবাউট ওয়াই ডিরেকশন? ওয়াই ডিরেকশন মানে হলো আমরা এই ওয়াই ডিরেকশনের সেন্টারে একটা ফিডার বসিয়েছি। সো এটা যদি আমি বোথ এন্ড ইফেক্ট যদি ধরি, চিন্তা করি, দেখো এখানে বোথ এন্ড ইফেক্ট যদি হয়, তাহলে পরে ফিডিং করে হলো 27.33। সো বেসিক্যালি একটা ফিডার টোটাল 27.33 কভার করতে পারে, আমার আছে মাত্র 20 সেন্টিমিটার। সো অ্যালং দ্য ওয়াই ডিরেকশন সেন্টারে যদি একটা ফিডার বসাই, সেটা ওয়াই ডিরেকশনে পুরো কাস্টিংটা কভার করছে। কিন্তু প্রবলেম হচ্ছে এক্স ডিরেকশনে, বিকজ এক্স ডিরেকশনে অনেক লম্বা, এবং সে সমস্ত ক্ষেত্রে আমাদের ফিডার দুইটা ফিডার যদি দুই এন্ডে বসাই, শুধুমাত্র একটা এন্ড ইফেক্টে থাকার কারণে যে টোটাল ফিডিং ডিসটেন্স করছে 44.66। তাহলে আমাদের অতিরিক্ত যেটা আছে সেটা হলো 100 মাইনাস 44.66, সেটা আসে হলো টোটাল 55.34। স্যার এখানে একটা প্রশ্ন ছিল। সরি স্যার এখানে একটা প্রশ্ন ছিল। বলো। আপনি যখন বলছেন যে যে কাস্টিং এর ভলিউম ফিক্সড, ফিডারের ভলিউমটা যখন আপনি দুই ভাগে ভাগ করলেন, তখন তো স্যার স্যার এর ডায়ামিটার গুলোও তো সেই অনুযায়ী প্রপোর্শনালি ভাগ হয়ে যাওয়া উচিত। মানে আপনি যখন দুটো ফিডার ইউজ করবেন, তখন তার এক ফিডারের 9.33 ডায়ামিটার, ওটা তো স্যার আসবে না। সুতরাং যখন দুটো ফিডার ইউজ করা হবে, তখন তো ডায়ামিটারকেও তো স্যার সেই রেশিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে স্যার এই অ্যাডজাস্টমেন্টটা করা হয়নি। কেন অ্যাডজাস্ট করে নিতে হবে? কেননা স্যার আপনি বলছেন যে যে এইচ এবং ডি এটা রেশিও হচ্ছে 1.5, এবং এটা দিয়ে আপনি হচ্ছে টোটাল ভলিউম ক্যালকুলেট করেছেন। তো স্যার এখন একটা ফিডার তো ফিডার টোটাল ভলিউমের হাফ ভলিউম পাবে, এবং যেহেতু হাফ ভলিউম পাবে, এবং সেজন্য তাদের এইচডি রেশিও হচ্ছে আনচেঞ্জড, না 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 কিন্তু না ভলিউম না না না, তুমি রং। আমরা এখানে ফিডারের যে ডাইমেনশনটা আনলাম, সেটা কোথেকে আসলো? মডুলাস মেথড থেকে। তার মানে যে জায়গায় আমি ফিডারটা বসালাম, এই জায়গায় ফিডার বসালাম, এই জায়গায় কাস্টিং এর সাথে ফিডার যেটা দিয়েছি, সরি, এখানে যে ফিডার দিলাম, এই জায়গায় যদি কোনো হটস্পট তৈরি না হয়, বা এই জায়গায় হটস্পট তৈরি যদি না হতে হয়, তাইলে আমাদের ফিডারের ডাইমেনশন লাগবে হলো একটু আগে যেটা ডি হিসাব করেছি, একটু আগে যে হিসাব করেছি, এই ডাইমেনশনে লাগবে। আমরা যে ফিডারটা এখানে বসাচ্ছি, ফিডারের এখানে শেপের সাথে সাইজের সাথে কোনো সম্পর্ক নাই। এই সাইজটা হচ্ছে কেবলমাত্র মডুলাস মেথডের জন্য, তার মানে জাংশন ইফেক্টটাকে কভার করার জন্য কেবলমাত্র এটা এসছে। তার মানে আমি যে জায়গায় ফিডারটা বসাচ্ছি, সেই ফিডারের ওই পজিশনে যদি হটস্পট তৈরি হইতে না হয়, তাহলে তার মিনিমাম ডাইমেনশন যেটা লাগতেছে সেটা হলো D/6, একটু আগে ডি এবং এইচ যেটা ক্যালকুলেট করলাম। বুঝলাম স্যার। একই সাইজের ফিডার বসতে, ফিডার সাইজ ছোট হলে হটস্পট চলে আসার রিস্ক থাকবে। ফলে যখন দুটো ফিডার বসানো হবে, তখন এই একটা ফিডারের ভলিউমে দুই জায়গায় বসতে হবে, মানে ফিডারের ভলিউম রিকোয়ারমেন্ট ডাবল হয়ে গেল, কিন্তু ফিডারের সাইজ একই রইলো। সাইজ ঠিক আছে, আমি সেই জন্য বলছি সেম সাইজটাই আমরা সব জায়গায় ইউজ করছি। ঠিক আছে, টোটাল ভলিউম অফ দ্য ফিডার কতটুকু লাগবে সেটা আমি এখনো ক্যালকুলেট করতে পারি নাই, কারণ কয়টা ফিডার লাগবে আমি জানছি না। আমি দেখতে পাচ্ছি যে একটা ফিডার যদি বসাই, আমি যদি শুধু সেন্টারে একটা ফিডার বসাতাম, এখানে একটা বসাতাম, অবভিয়াসলি ইট উইল নট হেল্প, বিকজ এই সাইডে বসানোর কারণে এই পুরোটা কভার হচ্ছে না। একটা যদি বসাই তাহলে তো আরো কভার হবে না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি টোটাল কয়টা ফিডার লাগে সেটা আমরা বের করার চেষ্টা করছি। আমরা দুই এন্ডে সেম ডাইমেনশনের ফিডার দুইটা বসিয়েছি, কভার হয়েছে মাত্র 44.66। বাকি যে 55.34 আছে, সেটার জন্য আমাকে আলাদা করে এখানে আরো ফিডার বসাতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝলাম।
এখন এই যে ফিডারগুলো বসাচ্ছি, এই ফিডারের এখন মানে কয়টা ফিডার লাগবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। মাঝখানে কয়টা ফিডার বসাতে হবে। এখন মাঝখানে যে ফিডারটা গুলা বসাবো সেই ফিডারগুলো এখানে এই তিনটা টাইপের কথা বলছি, কোন টাইপের? Type 3. টাইপ 3 অবভিয়াসলি, বিকজ তার কোনো এন্ড ইফেক্ট নাই। তাইলে পরে আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের লাগে হলো 55.34 সেন্টিমিটার কভার করতে হবে, এবং টাইপ 3 একটা ফিডার 17.33 কভার করতে পারে। তো আমাদের লাগে হলো এখানে আলটিমেটলি টোটাল কত লাগে, ভাগ করলে আসে 3.19। সো রাফলি অ্যারাউন্ড 4টা ফিডার লাগবে এক্সট্রা, ঠিক আছে? তো টাইপ 3 এর 4টা ফিডার মাঝখানে ইকুয়াল ডিসটেন্সে বসাতে হবে, তাহলে পরে টোটাল 100 সেন্টিমিটার কভার হবে। সো আমাদের ফিডার লাগতেছে, টোটাল নাম্বার অফ ফিডার ইজ ইকুয়াল টু 4 আর আগে 2, 6টা ফিডার লাগে। তাহলে টোটাল ভলিউম অফ ফিডার তাহলে আলটিমেটলি কত তুমি বের করছো? একটা ফিডারের ডাইমেনশন ভলিউম পেয়েছিলাম আমরা 957 সেন্টিমিটার কিউব। সো এখন আমাদের টোটাল ভলিউম অফ ফিডার লাগে হলো 5742 সিসি। তার মানে যদি জাংশন ইফেক্টটা কভার করতে হয়, অনলি জাংশন ইফেক্ট সো ফার, তাহলে পরে আমাদের টোটাল 6টা ফিডার অফ ইকুয়াল ডাইমেনশন বসাতে হচ্ছে, এবং তার জন্য আমাকে ভলিউম লাগতেছে হলো 5742 সিসি। আমাদের কাস্টিং এর ডাইমেনশন আমরা বলেছিলাম 4000 সিসি, তাই না? কাস্টিং ছিল 4000 সিসি, আমাদের তার জন্য ফিডার বসাতে হচ্ছে 5742 সেন্টিমিটার কিউব। দিস ইজ ফর জাংশন ইফেক্ট। আমাদের আরেকটা ইফেক্ট আছে, সেটা মনে করতে হবে, ভলিউম ইফেক্ট। সবসময় ফিডারের ভলিউম সাইজ ক্যালকুলেট করতে গেলে দুইটা রিকোয়ারমেন্ট লাগবে। সো নাও লেট আস ক্যালকুলেট ফর ভলিউম ইফেক্ট। এবং ভলিউম ইফেক্ট ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ভলিউম অফ ফিডার ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই এপসাইলন মাইনাস আলফা টাইমস ভলিউম অফ কাস্টিং। এবং এইখানে আলফা যেটা আছে সেটা হলো আমরা বলেছিলাম কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, ভলিউম কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এটা লিনিয়ার ভলিউম কোএফিশিয়েন্ট। সো দিস ইজ 7। আমরা অ্যালুমিনিয়াম অ্যালয়ের কথা বলেছিলাম, সো আলফা ফর অ্যালুমিনিয়াম অ্যালয় ইজ ইকুয়াল টু 7%। আর আমরা যে সাইজের ফিডার বসিয়েছি সিলিন্ড্রিক্যাল ফিডার উইথ h বাই ডি ইজ ইকুয়াল টু 1.5, এবং তার জন্য এর এফিশিয়েন্সি হলো 14% অনলি, আমরা ক্যালকুলেট করে দেখেছি। তো এখানে আমরা যদি এটা বসাই 0.07, এটা হলো 0.14 মাইনাস 0.07, সো ভলিউম অফ কাস্টিং হলো 4000 সিসি। সো ওভারঅল বেসিক্যালি এটা কাটা যাচ্ছে, ভলিউম অফ ফিডার ইজ ইকুয়াল টু ভলিউম অফ কাস্টিং ইজ ইকুয়াল টু 4000 সিসি। So this is volume effect অর্থাৎ ভলিউম ক্রাইটেরিয়া। তাহলে আমাদের জাংশন ক্রাইটেরিয়ার জন্য আমরা পেয়েছিলাম ভলিউম অফ ফিডার ইজ ইকুয়াল টু 5742 সেন্টিমিটার কিউব, আর আমাদের ভলিউম অফ ভলিউম ক্রাইটেরিয়াতে পেয়েছি 4000। সো আমাদের এই দুইটার মধ্যে যেটা বড় সেটা ক্যালকুলেট করতে হবে। সো আলটিমেটলি আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো ভলিউম অফ ফিডার হলো 5472। সো দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল ভলিউম অফ ফিডার। তার মানে আমাদের 6টা ফিডার অফ ডাইমেনশন আমরা একটু 9.33 ডায়ামিটার আর 14 সেন্টিমিটার হাইট, এই ধরনের 6টা ফিডার বসাতে হবে সেন্টার লাইন বরাবর ইকুয়াল ডিস্টেন্সে, যদি আমরা কাস্টিং থেকে এই প্লেট কাস্টিং থেকে সাউন্ড করতে চাই। সো ক্যালকুলেট দেখো, তাহলে পরে আমাদের ফর হরাইজন্টাল কাস্টিং অনলি, তোমরা মাঝে মাঝে একটা মিস্টেক করো, সেটা হলো আমরা একটা প্লেট কাস্টিং দেই নেই, আমরা একটা ওই একটু আগে যেটা হিসাব করেছিলাম। ও বাই দা ওয়ে, এখন এই কনসেপ্টটা যদি আমাদের প্রথম এক্সাম্পলে বসাই, আমরা একটা কিউব শেপের কাস্টিং এর উপর একটা ফিডার বসাইছি, তাইলে এখানে কি কয়টা ফিডার লাগবে হিসাব করতে হবে নাকি হবে না? প্রসেসর দরকার নেই। মনে আছে আমাদের কাস্টিং এর ডাইমেনশন ছিল 100 বা 10 সেন্টিমিটার, আমরা ফিডার পেয়েছিলাম আরো বড়, তাই না? আরো বিরাট সাইজের ফিডার পেয়েছিলাম। সো বেসিক্যালি আমরা কাস্টিং এর সাইজ যা, ফিডার তার চেয়ে বড়, সুতরাং এখানে তোমার ফিডার ফিডিং ডিসটেন্স ক্যালকুলেট করা এটা বোকামি ছাড়া কিছু না, তাই না? সো বেসিক্যালি কম্প্যাক্ট শেপের কাস্টিং যদি হয়,
ইউজুয়ালি এই আমাদের ফিডিং ডিসটেন্স ক্যালকুলেট করতে হয় না, কারণ এটা কভার হয়ে যায়। তারপরেও তোমাকে একটু হিসাব করে নিতে হবে। কমপ্লেক্স শেপের কাস্টিং এন্টায়ারলি ডিফারেন্ট ম্যাটার। কেন ডিফারেন্ট ম্যাটার? বিকজ একটা ফিডার বসাইলে যদিও বা ফিট করতে পারে, কিন্তু কমপ্লেক্স শেপের কারণে যদি মাঝখানে দুটা বড় সাইজের মাঝখানে যদি চিকন একটা ডাইমেনশন চলে আসে, সেই সমস্ত ক্ষেত্রে ওই একটা বড় ফিডার দিলে পরেও কোনো লাভ হবে না, কারণ এই সেকশনটা আগে সলিডিফাই হয়ে যায়। সুতরাং আইদার তোমাকে অ্যাডিশনাল মিনস নিতে হবে, অথবা ডাইন পাশের সেকশনের জন্য আলাদা ফিডার, বাম পাশের সেকশনের জন্য আলাদা ফিডার, সেটা করতে হবে। আমি একটা জাস্ট ছবি যদি আঁকি, লেটস সে আমাদের কাস্টিং কোথায় গেছে এটা। সো লেটস সে আমাদের কাস্টিংটা এই ধরনের যদি হয়, এই ধরনের যদি কাস্টিং হয়, তাহলে পরে আমরা একটা বড় একটা ফিডার এখানে প্লেস না করে আমাদের উচিত হবে এটার জন্য একটা ফিডার প্লেস করা এবং এটার জন্য একটা ফিডার প্লেস করা, ঠিক আছে, যাতে করে দুইটা আলাদা আলাদা করে ফিট করতে পারে। ইন দ্যাট সেন্স যদি এই জায়গাটা প্রিম্যাচুরলি সলিডিফাই হয়ে যায়, তাহলে পরে এই বড় কাস্টিংটা, বড় ফিডারটা এখানে যাতে ফিট করতে সমস্যা না হয়। সো আমরা দুটো, এই জন্য নিয়ম যেটা হলো সেটা হলো যে কাস্টিং যদি কমপ্লেক্স শেপের হয়, যদি বড় ছোট সেকশন থাকে, তাহলে এগুলাকে কতগুলো সেকশনে আলাদা আলাদা করে ভাগ করা এবং প্রতিটা আলাদা আলাদা সেকশনের জন্য ফিডার ভলিউম ক্যালকুলেট করা এবং সেই হিসেবে ফিডারগুলো প্লেস করা। ওকে, সো এটা একটা গেল। এখন আমাদের এই এত বড় সাইজের আমরা ফিডার যেটা একটা বসালাম, লেটস সে এটাকে কোনো একটু মডিফাই করা যায় কিনা, বা আমরা ফিডার সাইজ, ফিডার ভলিউম রিকোয়ারমেন্টটা কোনোভাবে কমাতে পারি কিনা। ফর্মুলা ভলিউম ক্রাইটেরিয়া যেটা আছে সেটা কিছু করার নাই, এটা তো একটা সিম্পল ফর্মুলার মাধ্যমে আছে, কিন্তু জাংশন ক্রাইটেরিয়া যেটা আছে সেটার মধ্যে আমরা মডিফাই করতে পারি। ফর এক্সাম্পল আমাদের এই ধরনের আমরা দেখিয়েছিলাম, যদি আমরা এখানে একটা চিল বসাই, চিল বসাইলে পরে ফিডারের ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়। তার মানে এটা বেলা কি হচ্ছে, এফডি যেটা আসে সেটা হলো জাস্ট ওয়ান এন্ড ইফেক্ট যদি ধরি, তাহলে ডায়ামিটার এখানে 2t, এখানে 2t, আর এটা হলো 2.5t, তার মানে 6.5t আসে, প্লাস অ্যাডিশনাল 50 মিলিমিটার মানে 5 সেন্টিমিটার। তো এখানে যদি আমি হিসাব করি তাহলে পরে আমাদের আসে হলো 27.33, 27.33 সেন্টিমিটার। আমি আবার আজকে চেক করি। স্যার 6.5 কিভাবে এলো? দাঁড়াও 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 দাঁড়াও, 27.53 না, এটা 2 and are used, then 2 into type 4, type 4, type 4. 27.33, ঠিক আছে, বলো এটাকে 6.5 এলো কিভাবে? 6.5t একটা এন্ড ইফেক্ট আছে, সো এখানে আসে 2.5, এটার মধ্যে আসে 2, এখানে আসে 2, সো এটা হলো 4.5t, এটা 2t, সো 6.5t, আর এটা হলো 5, আর এটা হলো d, ঠিক আছে? ওকে স্যার, ঠিক ওই আছে, দিকে স্যার 2.5 দিলেন না কেন, বাম দিকে? বাম দিকে এটা এখানে ইনফিনিটি, মানে আমরা এই পুরো কাস্টিং এর বড় কাস্টিং যেটা বলেছিলাম সেটার সেন্টার লাইন বরাবর এইখানে যেটা বসাচ্ছি আর এইখানে যেটা বসাচ্ছি, আমরা এই জায়গাটার মধ্যে একটা চিল বসাচ্ছি, এই জায়গাটার মধ্যে একটা চিল বসাচ্ছি। সো দিস ইজ এ চিল, এবং এই চিল থাকার কারণে এইখানে পুরা 5 সেন্টিমিটার জায়গা জুড়ে এটা চিলিং এফেক্ট হবে, এখানেও তাই। জি স্যার বুঝলাম। ঠিক আছে, তো এটা যদি করি তাহলে পরে আলটিমেটলি এটা আসে হলো 54.66, দুইটার জন্য দুইটা চিল বসাচ্ছি, তো এটাকে 2 দিয়ে মাল্টিপল করলে পরে আসে হলো 54.66। এখন এটাকে যদি মাইনাস করি তাহলে আসে হলো যেটা আসে সে 100 থেকে মাইনাস করি, এটা 100 মাইনাস 54.66, এটাকে ভাগ করতে হবে হলো আমরা যে আরেকটা টাইপ যেটা আছে সেটা হলো 17.33, এটা করলে পরে আসে হলো রাফলি ইকুয়াল টু
3 সো বেসিক্যালি আমাদের লাগে হলো 2টা প্লাস 3টা ইজ ইকুয়াল টু 5টা সো আমরা একটা ফিডারকে আমরা কমাতে পারি যদি আমরা এভাবে মডিফাই করি ঠিক আছে সো আমরা যদি চিল বসাই তারপরে আমাদের ফিডিং ডিসটেন্স তো সামহাট আমরা কমায় ফেলতে পারি ফিডিং নাম্বার অফ ফিডার to some extent কমাতে পারি so this is about typical design আমরা শেপের কথা বলেছি শেপ এখানে ডিজাইনের মধ্যে আমরা খুব একটা বেশি চিন্তা করিনি কারণ আমরা জাস্ট ফিডারটা বলেছি যে সিলিন্ড্রিক্যাল ফিডার ইজ দ্য মোস্ট কমন ফিডার কাস্টিং এ ইউজ করা হয় সো আমরা এখানে জাস্ট সিলিন্ড্রিক্যাল ফিডারটাই কনসিডার করেছি বাট ইউ ক্যান চেঞ্জ দ্য রেশিও অফ দ্য diameter to height to diameter ratio 0.5 থেকে 1.5 কমনলি ইউজ করা হয় 1.5 সো আমরা 1 ধরেও দেখিয়েছি 1.5 ধরেও দেখিয়েছি আর তো তাহলে যদি সামারি করি আমরা এটাকে বন্ধ করে দিই তো তাহলে পরে আমরা ফিডিং ডিজাইন যখন করি ফিডিং ডিজাইন করার সময় ফার্স্টলি চিন্তা করতে হবে প্লেসমেন্ট কোথায় বসাবো আমরা সাইডে বসাতে পারি কিনা যদি সাইডে বসাতে না পারি তাহলে পরে টপে বসাতে হবে এবং টপে বসালে পরে আমাদেরকে মনে রাখতে হবে টপ ফিডার যদি করি তাহলে পরে ফিডার অবশ্যই বড় হয়ে যাবে ওকে সো প্লেসমেন্ট অফ দ্য ফিডার ইজ ক্রিটিক্যাল ফিডার প্লেসমেন্ট করলাম তারপরে এখন চিন্তা করতে হবে ফিডারের সাইজ ফিডারের সাইজ যদি হিসাব করতে চাই তাহলে পরে আমাকে দুটো ক্রাইটেরিয়া আনতে হবে একটা হলো জাংশন ক্রাইটেরিয়া একটা হলো ভলিউম ক্রাইটেরিয়া জাংশন ক্রাইটেরিয়া যদি হিসাব করি তাহলে আমাকে যেহেতু এখানে টি জাংশন ফর্ম করছে সো মডুলাস ইকুয়াল টু টুয়াইস অফ মডুলাস অফ কাস্টিং এটা চিন্তা করতে হবে সো কাস্টিং এর মডুলাস বের করতে হবে এবং কাস্টিং এর মডুলাস বের করার পরে মডুলাস অফ ফিডার সেটা আমরা যে কমন একটা শেপ দিচ্ছি সেই শেপের ফিডারের ফর্মুলা বের করতে হবে ডিসাইড করতে হবে যে মনে রাখতে হবে এখানে আমরা যদি টপে বসাই তাহলে বেসটা কাস্টিং এর সাথে লেগে থাকে সুতরাং লিকুইডটা পুরো ফিডারকে কভার করছে না পুরো ফিডারের সারফেস জুড়ে লেগে আছে না বেসটাকে তখন ধরা হয় আনকুল বেস আনকুল ধরা হয় অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এল জাংশন করতাম তাহলে এবারে ফিডার পুরো আইসোলেটেড সেপারেটেড কাস্টিং সো ফিডারের হোল সারফেস উইল বি কভারড বাই লিকুইড সো হিট ট্রান্সফার ফাস্টার হবে যার জন্য ফিডারের ডায়ামিটারটা ছোট হয়ে যায় এখানে আমাদের ফর আনকুলের জন্য 3D/14 ধরতে হবে এবং সেটা সমান সমান টুয়াইস অফ মডুলাস অফ কাস্টিং সেখান থেকে আমাদের ডাইমেনশন আসবে ডি আসবে এইচ আসবে এবং একটা ফিডারের ভলিউম তখন ক্যালকুলেট করবো আমরা সো একটা ফিডারের ভলিউম পেলাম এখন আমাকে ডিসাইড করতে হবে একটা ফিডার দিলে সাফিসিয়েন্ট নাকি মাল্টিপল ফিডার লাগবে এবং সেই সমস্ত ক্ষেত্রে ফিডিং ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হবে এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট যদি 3 সেকশন কাস্টিং হয় এবং হরাইজন্টাল লেন্থ যদি অনেক বড় হয় সোজা ভাষায় অ্যাসপেক্ট রেশিও যদি অনেক বড় হয় অ্যাসপেক্ট রেশিও বড় হলে পরে ফিডিং ডিসটেন্সটা পুরাটা কভার নাও হতে পারে সো এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন দুইটা ডিরেকশনেই আমাকে ফিডিং ডিসটেন্স হিসাব করতে হবে এবং টোটাল লেন্থ অফ দ্য কাস্টিং কভার করতে হবে সো এটা বের করে যদি একটা লাগে দুইটা লাগে তিনটা লাগে যে কয়টা লাগে একটা ফিডারের ভলিউম আমরা ক্যালকুলেট করেছি সেটা দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল ভলিউম অফ ফিডার হিসাব করতে হবে সো দিস ইজ এ টোটাল ভলিউম অফ ফিডার এটা হলো নাম্বার 1 জাংশন রিকোয়ারমেন্ট থেকে আসলো এরপরে নাম্বার 2 ক্রাইটেরিয়া ভলিউম ক্রাইটেরিয়া এবং সেখানে ভলিউমের ফর্মুলা আমাদের জানি ভলিউম অফ ফিডার ইজ ইকুয়াল টু আলফা বাই এপসাইলন মাইনাস আলফা সেখানে মাল্টিপ্লাই বাই ভলিউম অফ কাস্টিং সো এখানে আলফা এটা লিকুইড যে অ্যালয়টা আছে তার আলফা এটা দেওয়া থাকবে অবশ্যই জানা থাকতে হবে এবং এপসাইলন যেটা সেটা হলো তুমি কি ধরনের ফিডার বসাচ্ছ তার উপরে এটা বেস করে যদি তুমি একটা আমাদের সিলিন্ড্রিক্যাল ফিডার যেটা ইউজ করছি তার জন্য অনলি 14% তুমি যদি মনে করো আমি এক্সোথেরমিক স্লিপ দেবো এক্সোথেরমিক স্লিপ দিলে পরে এটার এফিসিয়েন্সি বেড়ে যাবে ফর এক্সাম্পল শুধু চারিদিকে যদি একটা এক্সোথেরমিক স্লিপ দেই রেডিমেড যেগুলো পাওয়া যায় সেটা যদি বসাই তাহলে তার এফিসিয়েন্সি 67%। তো এটা যদি তুমি ফর্মুলাতে বসাও তাহলে ভলিউম অফ ফিডার ফ্রম দ্য ভলিউম রিকোয়ারমেন্ট সেটা বেরিয়ে গেল। এখন বিটুইন দিস টু ইউ শুড কম্পেয়ার, যেটা বড় সেটা তোমাকে নিতে হবে এবং that is actually volume of the feeder. So এই হলো আমাদের বেসিক্যালি ডিজাইন অফ এ ফিডিং সিস্টেম। কোনো কোশ্চেন আছে? স্যার যদি ভলিউম অফ দ্য ফিডার ক্রাইটেরিয়াটা ডমিনেট করে
তাহলে how do we go back and readjust to the positioning and ওকে ফাইন, ঠিক কথা বলেছো। যদি মনে করো জাংশন ক্রাইটেরিয়া থেকে যেটা পাওয়া গেল 1000 সিসি, ভলিউম ক্রাইটেরিয়া থেকে পাওয়া গেল 2000 সিসি, ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে তোমাকে ওই 2000 সিসি থেকে ডাইমেনশন কভার করতে হবে, ডাইমেনশনে নিয়ে আসতে হবে। তো যদি একটা ফিডার হয় তাহলে একটা ফিডারে পাই ডি স্কয়ার এইচ বাই 4 ইজ ইকুয়াল টু 2000 সিসি, এবং সেখান থেকে তোমার নতুন ডাইমেনশন অফ দ্য ফিডার বের হবে। যদি দুইটা ফিডার ইউজ করে থাকো তাহলে জাস্ট ইন্ডিভিজুয়াল ফিডারে ভলিউমটা ক্যালকুলেট করবা। সো নাম্বার অফ ফিডার কয়টা লাগে ফ্রম জাংশন, সেটাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই, ঠিক আছে। তো ওই জাংশনটা তোমার ঠিক করতে হবে, এগেইন আবার ট্রায়াল এন্ড এরর করতে হবে। কারণ তোমাকে যদি মাল্টিপল ফিডার, একটা ফিডার লাগলে তো সমস্যা নাই, ঝামেলা শেষ। যদি মনে করো তুমি জাংশন ক্যারিয়ার থেকে তুমি দেখেছো তোমার ফিডার লাগে 3টা, 2 এন্ডে এবং মাঝখানে, তো 3টা ফিডার লাগে এবং তার ফিডারের ডাইমেনশন তোমার 10-15 বেরিয়েছে। এখন তোমার ভলিউম ক্রাইটেরিয়া এখানে দ্য বিগেস্ট ইস্যু। তো ভলিউম ক্রাইটেরিয়া থেকে তোমাকে জাংশন এই ডায়ামিটার বের করতে হবে, এবং তুমি 3টা ফিডার যেহেতু বসিয়েছো, ওকে 3টা দিয়ে ভাগ করো, তারপরে ওখান থেকে ইন্ডিভিজুয়াল ডায়ামিটার ক্যালকুলেট করো, এবং ইন্ডিভিজুয়াল ডায়ামিটার ক্যালকুলেট করলে পরে খেয়াল করে দেখো, যেহেতু জাংশন ক্রাইটেরিয়া টোটাল ভলিউম রিকোয়ারমেন্ট কম হবে, তো তার যে ডায়ামিটার, যেহেতু ভলিউম ক্রাইটেরিয়া ডাইমেনশন ফিডার ভলিউম বেশি লাগে, সেখান থেকে ডায়ামিটার যেটা বেশি অবভিয়াসলি তার বড় হবে। সুতরাং ফিডার নাম্বার অফ ফিডার প্রবাবিলি কমতে পারে কিন্তু কখনো বেশি হবে না, যেহেতু ফিডার ডাইমেনশন সাইজ বড় হয়ে যাবে। তো এখানে সেই জন্য আবার তোমাকে ট্রায়ালটা করতে হবে। তোমার জাংশন ক্রাইটেরিয়া থেকে বের করলা, ভলিউম ক্রাইটেরিয়া থেকে বের করলা, ভলিউম ক্রাইটেরিয়া যদি বেশি হয় তখন আবার ডায়ামিটার অফ দ্য ফিডার, হেড অফ দ্য ফিডার বের করলা, এবং সেখান থেকে আবার চেক করবা ফিডিং হেড তোমার ঠিক আছে কিনা, ফিডিং ডিসটেন্সটা তোমার ঠিক আছে কিনা। তো এই রিভার্স ট্রায়ালটা আবার করতে হবে। স্যার যদি এমন কোনো ফর্মুলা ডেভেলপ করা যায়, যেমন আমি 1 ফিডার আর 2 ফিডারের ক্ষেত্রে ক্যালকুলেট করতেই পারবো, কিন্তু এখন 3 বা মোর ফিডার হলে আমি দুটোকে এন্ডে রাখবো, বাকিগুলোকে মিডলে রাখবো, তাহলে আমার কাছে ফিডারের সংখ্যাটা জানা রইলো। তারপর আমি ফিডারের সংখ্যাকে আমি ভলিউম দিয়ে ভাগ করে একটা ইন্ডিভিজুয়াল ফিডারের ডি ভ্যালু বের করলাম। তারপর আমি দেখলাম যে আমি যে ফিডারের যে অ্যাসেম্বলি তৈরি করেছি, সেই অ্যাসেম্বলিতে টোটাল কতটুকু ডিস্টেন্স কভার হয়। তাহলে স্যার এক ফর্মুলা দিয়ে মাল্টিপল ট্রায়াল এন্ড এরর করে কি চলে আসতে পারবো? ট্রাই করে দেখো, কিন্তু তোমাকে এখানে ওই টোটাল ফিডার ভলিউমটা তোমাকে চেঞ্জ করতে হবে, তাই না? ভলিউম ফিডার তোমার ওই জাংশন ক্রাইটেরিয়া থেকে যেটা আসতেছে সেটা তো এখানে টিকছে না। সুতরাং ভলিউম ফিডার তোমাকে এখানে বসাতে হবে, ফর্মুলার মধ্যে ভলিউম ফিডার তোমাকে আনতে হবে। সো ইউ হ্যাভ টু ডু এ সেপারেট ফর্মুলা, ইউ হ্যাভ টু ডু এ সেপারেট ক্যালকুলেশনস আফটার ক্যালকুলেটিং দ্য ভলিউম ক্রাইটেরিয়া। ভলিউম ক্রাইটেরিয়া ফিডার ক্যালকুলেট করার পরে, ফিডার ভলিউম ক্যালকুলেট করার পরে তোমাকে আবার এই ট্রায়াল এন্ড এররটা তুমি একবারে করতে পারো। ফিডারের লেংথের যে ফর্মুলা, এগুলো তো সিমিলার অ্যাপিয়ারেন্স। আমাকে জাস্ট ডায়ামিটারটাকে আমাকে স্যার টোটাল ভলিউমের সাথে রিলেটেড করতে হবে। আমাকে যদি টোটাল নাম্বার জানা থাকে কতগুলো ফিডার ইউজ করে, তাহলে তো ডায়ামিটারকে আমি টোটাল ওই নাম্বারের একটা ফাংশন আকারে প্রকাশ করে জানা, ভলিউমটাও তো ফিক্স, এবং তারপর তো আমরা এই গ্যাপিং গুলো তো জানি যে কতটুকু ডিসটেন্স ফিট করতে পারবে। তাহলে স্যার প্রত্যেকটাকে একটা ফর্মুলায় বসিয়ে নিয়ে তো স্যার চলে আসা উচিত বলে আমার মনে হয়। ইয়েস, ঠিক আছে। তো প্রিন্সিপালটা কি বোঝা গেল কিভাবে সিস্টেমেটিক্যালি ফিটিং ডিজাইন ক্যালকুলেট করে? সো এখানে ব্যাপারটা যেটা প্র্যাকটিক্যাল সিনারিও আরো কমপ্লেক্স। আমরা যখন ফাইনালি কাস্টিং ডিজাইন নিয়ে একটা শেষের দিকে কয়েকটা লেকচার ইউজ করব, সেখানে আমরা দেখব কত ধরনের কমপ্লেক্স কাস্টিং হতে পারে, এবং এই কমপ্লেক্স কাস্টিং এর জন্য ফিডার আমরা যে এখন যে থিওরিটিক্যাল কথাবার্তা যেগুলো বলছি, প্র্যাকটিক্যালি এটা কিভাবে মডিফাই হয় এবং ফিডার প্লেসমেন্ট গুলা কিভাবে করে, ফিডারের সাইজ এবং শেপ গুলা কিভাবে মডিফাই হয়, আমরা রিয়েল কেস সিনারিও কয়েকটা ছবি দেখাবো। সেখান থেকে বুঝতে পারবা যে আসলে তুমি যখন ফিল্ডে যাবা, ফিল্ডে গেলে পরে ডিজাইন গুলো মাস মোর ক্রিটিক্যাল, মাস মোর কমপ্লেক্স, তখন অনেক প্যারামিটার সাথে আনতে হয়। আমরা এখানে সিম্পলিস্টিক ওয়েতে জাস্ট ফর আন্ডারগ্রাজুয়েট স্টাডি আমরা কিছু থিওরিক্যালি কিভাবে সিস্টেমেটিক্যালি ফিটিং ডিজাইন করে সেটা আমরা হিসাব করেছি। বাই দ্য ওয়ে, এখানে যে হিসাবগুলো করেছি এগুলা ব্যর্থ হবে না, কারণ বাজারে এখন নানান ধরনের সিমুলেশন প্যাকেজ পাওয়া যায় যারা যে ফিটিং ডিজাইন করে, এবং এই যে সিমুলেশন প্যাকেজগুলো তৈরি হয়েছে
সেগুলো বেসিক্যালি এই থিওরিক্যাল হিসাব করেই করা হয়েছে। সো বেসিক্যালি এই থিওরিক্যালটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড, এবং এই ব্যাকগ্রাউন্ডটা ইউ হ্যাভ টু মডিফাই ইট অ্যাকর্ডিংলি অ্যাজ পার ইউর কাস্টিং, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে শেষ করি আজকে। স্যার দুটো ক্লাস হবে না? না, আজকে এটাই ভাবছিলাম, বড় লাগবে, কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ওকে, তাহলে পরে আমাদের গেটিং ডিজাইন শেষ হলো। আমাদের সায়েন্সের মধ্যে ফিডিং ডিজাইন এবং গেটিং ডিজাইন মোটামুটি দুটো শেষ হলো। আমাদের একটা বাকি আছে, সেটা হলো কাস্টিং ডিফেক্টস। তো আমরা নেক্সট ক্লাসে কাস্টিং ডিফেক্ট শুরু করব। আমরা চেষ্টা করব আমাদের এই যে ফার্স্ট হাফ যেটা আছে, ফার্স্ট হাফের মধ্যে কাস্টিং ডিফেক্টটা শেষ করার পরে কাস্টিং ডিজাইন দিয়ে আমাদের শেষ করব। ওকে দেন, আজকে শেষ করি। See you next time.